সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, এমন সতর্ক বার্তা দিয়েছেন ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল ডক্টর জ্যাক নেরিয়া। তিনি জানান, ইরান সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে এবং হিজবুল্লাহকেও যুদ্ধের জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। নেরিয়া 103 FM রেডিওতে এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে হিজবুল্লাহ যোদ্ধাদের মোবাইল ফোন থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যা স্পষ্টতই আসন্ন সামরিক পদক্ষেপের ইঙ্গিত। তিনি বলেন, ইরানের সার্বিক তৎপরতা বিবেচনায় একটি যুদ্ধ ঘনিয়ে এসেছে বলে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। নেরিয়া ইসরায়েল সিরিয়ার সাম্প্রতিক আলোচনার বিষয়টিও উল্লেখ করেন। তার দাবি, সিরিয়ার নতুন নেতৃত্ব আহমেদ আল শারা হিজবুল্লাহর অস্ত্র চালান আটকাচ্ছে এবং তাদের পুনর্গঠন ঠেকাচ্ছে। তিনি মনে করেন এটি ইসরায়েলি পদক্ষেপের প্রতি সিরিয়ার সদিচ্ছার প্রমাণ। নেরিয়া আরও জানান, আসাদ সরকারের পতনের পর হিজবুল্লাহর আঞ্চলিক প্রভাব ব্যাহত হয়েছে এবং ইরান এখন আল শারা সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। উপসংহারে তিনি বলেন, দৃশ্যত স্পষ্ট, ইরান আরেকটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। ভূ রাজনীতি বিবেচনায় তাদের জন্য এই যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আবার বলেছেন, তারা শত্রুদের বিরুদ্ধে বিধ্বংসী শক্তি ব্যবহার করবেন। গভর্নমেন্ট উইক উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ কঠোর পরিশ্রমী, অধ্যবসায়ী এবং ধৈর্যশীল রাষ্ট্রপতি এবং তার মন্ত্রী পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং জাতির সেবায় তাদের প্রত্যয়ের প্রশংসা করেন। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবের পবিত্র লক্ষ্য অর্জনে সরকারকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে। এতে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়, যিনি সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে দেশের রক্ষকদের প্রতি তার দিক নির্দেশনা ও আস্থা প্রদর্শন করেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, নেতার নির্দেশনা অনুসরণ করে সশস্ত্র বাহিনী ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও দৃঢ় করবে, যাতে জাতীয় স্বার্থ, অখণ্ডতা এবং ইসলামী প্রজাতন্ত্রের মূল্যবোধ রক্ষা করা যায়। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি শাসন ব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা। সামাজিক মাধ্যম এক্সে খামেনির অফিসিয়াল পেজে হিব্রু ভাষায় এই মন্তব্য প্রকাশ করা হয়। টুইটে লেখা হয়েছে, আজ আমাদের শত্রু ইহুদিবাদী শাসন ব্যবস্থা বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা। সব দেশ ইহুদিবাদী সরকারের প্রতি বিরক্ত। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেন, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ ছিল। দেশবাসীর প্রশংসা করে খামেনি বলেন, আজ আল্লাহর অশেষ রহমতে দেশ ঐক্যবদ্ধ। মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে, তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে ওঠে। ইসলামী সহযোগিতার সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদ ফিলিস্তিনি ইস্যুকে ইসলামী বিশ্বের মূল ইস্যু হিসেবে বর্ণনা করে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারগুলোর প্রতি তাদের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। ফিলিস্তিন, তুরস্ক ও ইরানের অনুরোধে জেদ্দায় আয়োজিত 21তম বিশেষ অধিবেশনে এই অবস্থান তুলে ধরে 57টি মুসলিম দেশের সংগঠন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার প্রকাশিত চূড়ান্ত বিবৃতিতে পরিষদ ইসরায়েলের গাজা উপত্যকা দখল এবং পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষিত পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ়ভাবে নিন্দা জানায়। তারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করে এটিকে বিপজ্জনক সংঘাত বৃদ্ধি এবং অবৈধ দখলদারিত্বকে স্থায়ী করার নগ্ন প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন। বিবৃতিতে ওআইসি পরিষদ ইসরায়েলকে গাজা উপত্যকায় চলমান গণহত্যা, মানবিক বিপর্যয় ও দুর্ভিক্ষের জন্য সম্পূর্ণভাবে দায়ী করে অবিলম্বে নিঃশর্তভাবে সব ক্রসিং খুলে দিয়ে যথেষ্ট পরিমাণে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানায়। বিবৃতিতে ইসরায়েলের অব্যাহত একগুঁয়েমি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতা প্রচেষ্টায় সাড়া না দেওয়ার নিন্দা জানানো হয়। তারা বিশ্ব শক্তিগুলোকে আগ্রাসন বন্ধে চাপ বাড়ানোর আহ্বান জানান। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা দখলদার প্রধানমন্ত্রীর প্রচার করা তথাকথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনার তীব্র নিন্দা জানান এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপরের ভয়াবহ প্রভাবের ব্যাপারে সতর্ক করেন। তাছাড়া তারা ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রম, বিশেষ করে দখলকৃত জেরুজালেমের E1 এলাকায় 3400 বসতি ইউনিট অনুমোদনের নিন্দা জানান। পরিষদের মতে এটি ফিলিস্তিনের ভৌগোলিক ও জনসংখ্যাগত চরিত্র পরিবর্তন এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে ধ্বংস করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিবৃতিতে চরমপন্থী বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা হয়, যারা দখলদার বাহিনীর সুরক্ষায় পশ্চিম তীর জুড়ে
বিশেষত দখলকৃত জেরুজালেমে অপরাধ চালিয়ে যাচ্ছে। পরিষদ তাদের জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরে। পররাষ্ট্রমন্ত্রীরা মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় স্থানগুলো বিশেষ করে আল আকসা মসজিদ ও আল ইব্রাহিমি মসজিদে পরিকল্পিত হামলার নিন্দা জানান। ওআইসি পরিষদ বলেছে, ন্যায়সঙ্গত, টেকসই ও সর্বাত্মক শান্তি কেবলমাত্র 2 রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। এর মাধ্যমে 1967 সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সোমবার আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি আগ্রাসন প্রত্যাখ্যান এবং গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশনে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলি দখলদারদের সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করতে হবে যেখানে তারা গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলেছেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর অপরাধের অবসান ঘটাতে হবে। সৌদি মন্ত্রী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানান, যেখানে তথাকথিত গ্রেটার ইসরায়েল গঠনের নামে আরব ভূখণ্ড ও সমগ্র ফিলিস্তিনি ভূমি দখলের কথা বলা হয়েছে। বিন ফারহান জোর দিয়ে বলেন, বিশ্বকে অবশ্যই ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা আনরোয়া এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জরুরি সহায়তা প্রদানে কর্মরত অন্যান্য জাতিসংঘ সংস্থাকে সমর্থন করতে হবে। তিনি আরও বলেন, গাজা উপত্যকার অবরোধ ভাঙা এবং মানবিক সহায়তা পৌঁছানোর জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ইসরায়েলের রাষ্ট্র সম্প্রচার মাধ্যম কান বুধবার জানায়, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ গাজা সিটি দখলের জন্য একটি সামরিক অভিযান অনুমোদন করেছেন। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী এই অভিযান 2026 সাল পর্যন্ত চলবে এবং সর্বোচ্চ পর্যায়ে প্রায় 1,30,000 রিজার্ভ সেনা এতে অংশ নেবেন। পরের দিনই প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করার সামরিক পরিকল্পনা অনুমোদন করেন। আরব ও ইসলামী বিশ্বজুড়ে এই পদক্ষেপকে ইসরায়েলের আগ্রাসী নীতির অংশ হিসেবে ব্যাপকভাবে নিন্দা জানানো হয়েছে। প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব লেবানন সরকারকে আরব জাতির সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেছেন, তাদের সংগঠন কোনোভাবেই অস্ত্র সমর্পণ করবে না এবং ইসরায়েলকে অবাধে লেবাননে হামলা এবং দখলদারিত্ব চালাতে দেবে না। সোমবার সন্ধ্যায় রাজধানী বৈরুত থেকে প্রচারিত এক টেলিভিশন ভাষণে শেখ নাঈম কাসেম বলেন, সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা সম্ভব হলেই কেবল লেবাননের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান আসবে। তিনি সরকারকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশনা মেনে চলার পরিবর্তে সার্বভৌমত্ব ও পুনর্গঠনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। শেখ কাসেম লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, ওয়াশিংটনই মূলত হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ দিচ্ছে, অথচ এই প্রতিরোধ আন্দোলনই লেবাননের মাটি, নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। হিজবুল্লাহ নেতা লেবাননের কর্মকর্তাদের ভুল সংশোধনের আহ্বান জানিয়ে স্মরণ করিয়ে দেন, প্রতিরোধ আন্দোলনের ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শেখ কাসেম বলেন, লেবাননের জাতীয় নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় হিজবুল্লাহ এখনও একটি অপরিহার্য স্তম্ভ এবং ক্রমবর্ধমান বিদেশি আগ্রাসন ও হস্তক্ষেপের প্রেক্ষাপটে এর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল যে কোনো সময় লেবাননের ভূখণ্ড দখল করতে পারে, বেসামরিক মানুষ হত্যা করতে পারে এবং ভবন ধ্বংস করতে পারে। তবে হিজবুল্লাহ এসব ষড়যন্ত্রের মোকাবেলায় সবসময় প্রস্তুত। তিনি বলেন, যখন ইহুদিবাদী শত্রুরা লেবাননকে লুণ্ঠন ও ধ্বংসের চেষ্টা করছে, তখন হিজবুল্লাহকে নিরস্ত্র করার উদ্যোগ জাতীয় অঙ্গীকারের পরিপন্থী। তিনি ধাপে ধাপে হিজবুল্লাহকে নিরস্ত্র করার ধারণা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেন, প্রতিপক্ষ তাদের দায়িত্ব পালন না করা পর্যন্ত কিংবা পারস্পরিক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ ধরনের আলোচনা অযৌক্তিক। হিজবুল্লাহ নেতা জোর দিয়ে বলেন, ইসরায়েলকে অবশ্যই আগে লেবাননের ভূখণ্ড থেকে সরে যেতে হবে, বন্দীদের মুক্তি দিতে হবে এবং হামলা বন্ধ করতে হবে। তিনি বলেন, এই সরকার যদি বর্তমান ধারা বজায় রাখে তবে লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় এর উপর ভরসা করা যাবে না। গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার লক্ষ্যে ইসরায়েল যখন আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, চলমান যুদ্ধ আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে একটি চূড়ান্ত সমাপ্তিতে পৌঁছাবে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমার মনে হয় আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার একটি যথেষ্ট ভালো এবং চূড়ান্ত সমাপ্তি দেখতে পাবেন। তবে ট্রাম্প তার এই সময়সীমার পক্ষে কোনো প্রমাণ বা গোয়েন্দা তথ্য উপস্থাপন করেননি। তার এই মন্তব্য এমন সময় এসেছে
যখন ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে স্থল অভিযানের প্রস্তুতি জোরদার করছে। হামাস গত সপ্তাহে আরব রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় করা পর্যায়ক্রমিক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হলেও ইসরায়েল তা মেনে নেয়নি। ট্রাম্প প্রায়শ প্রধান ভূরাজনৈতিক ঘটনাগুলোর ফলাফল সম্পর্কে 2 সপ্তাহের সময়সীমা দিয়ে ভবিষ্যৎবাণী করে থাকেন, যেমন ইউক্রেন যুদ্ধ, ইরানের পারমাণবিক আলোচনা এবং বাণিজ্য আলোচনা, যেগুলোর অনেকটাই বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, এটা বলা কঠিন কারণ তারা হাজার হাজার বছর ধরে যুদ্ধ করছে। তবে আমি মনে করি আমরা খুব ভালো কাজ করছি। তিনি আরও বলেন, এর শেষ হতে হবে, তবে মানুষ 2023 সালের 7 অক্টোবরকে ভুলতে পারবে না। এদিনে ইসরায়েলে ঢুকে আল আকসা ফ্লাড অপারেশন চালিয়েছিল হামাস। যখন সাংবাদিকরা জানতে চান যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে সক্রিয়ভাবে কাজ করছে কিনা, ট্রাম্প বলেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বিস্তারিত ব্যাখ্যা করার আহ্বান জানান। রুবিও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি। তবে তিনি ইসরায়েলের শর্তের পুনরাবৃত্তি ঘটিয়ে বলেন, যুদ্ধের সমাপ্তি হামাসের পরাজয়ের মাধ্যমেই হতে হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।